আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয় জামায়াত জোটে ভাঙন, কি চায় হেফাজত। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন হেফাজত ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমি। আপনাকে স্বাগত জানাচ্ছি ২১-এর রাতে। আমাদের সঙ্গে আছেন সাংবাদিক ও কলামিস্ট এম এ আজিজ। আপনাকেও ২১-এর রাতে স্বাগত জানাচ্ছি। আমি কাসেমি ভাইকে দিয়ে শুরু করতে চাই, কিন্তু তার আগে আমি একটু পেছনের দিকে যেতে চাই। আমরা সম্প্রতি দেখেছি চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজত ইসলামের আমিরের নেতৃত্বে ইসলামী যে সমমনা দলগুলি আছে তাদের সঙ্গে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে আমরা প্রথমবারের মতো দেখলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরাও ছিলেন এবং একসঙ্গে কিভাবে আসা যায় এক ছাতার নিচে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই যে আমরা দেখলাম যে খেলাফত মজলিস সম্প্রতি জামায়াতে ইসলামী যে জোট বা ঐক্য আপনারা যেটাই বলেন সেখান থেকে অনেকটা সরে এসেছে। বিশেষ করে বলা হচ্ছে যে তাদের কোনো কর্মসূচিতে আর খেলাফত মজলিস অংশ নেবে না। হঠাৎ করে এই সিদ্ধান্তের কারণটা কি? জাকির ভাই, আপনাকে ধন্যবাদ আমার সহালোচক আজিজ ভাই সহ দর্শক শ্রোতা সবাইকে। আপনার যে হেডিং আজকে নির্বাচন করছেন যে জামাত জোটে ভাঙন, কি চায় হেফাজত। জি, ইতিমধ্যে আপনি বলেছেন যে চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলামের, আপনি মিটিংয়ে ছিলেন? আমি ছিলাম। হেফাজতে ইসলামের আমির আমাদেরকে দাওয়াত করেছিলেন। প্রত্যেকটা দলকে 3 জন প্রতিনিধি সেই দলে ছিল, প্রত্যেক দলের। আমরা সেখানে গিয়েছিলাম। এক তো হলো আপনার প্রশ্নের ধরন তো হলো একটা যে হেফাজতে ইসলামের ওই দিনের মিটিংয়ে হেফাজত কি চায়। জি। আরেকটা প্রশ্ন আপনি আমার দিকে করলেন যে আমরা খেলাফত মজলিস, আমরা একই দিকে আমি খেলাফত মজলিস, আবার বলতে পারেন হেফাজতে ইসলাম। ঠিক অন্য দলগুলোও ঠিক এবেই, তারাও অনেকেই হেফাজতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, আবার কোনোটা দল জামাতের সাথে সমঝোতার মধ্যে ছিলেন। আমি ইতিমধ্যে বেশ কয়েকটা মিডিয়াতে আমি সাক্ষাৎকার বা কথাবার্তা, কারণ এই কথার তো আর আলাদা কথা বলার সুযোগ নেই, কথা কিন্তু একই ধরনের হয়, কথা কিন্তু পাল্টায়া বলা যায় না। সেটা হলো যে আমরা হঠাৎ করে কিন্তু জামাত থেকে এইভাবে মানে জোট থেকে আলাদা হয়ে গেছি এরকমটা নয়। আপনি জানেন যে চট্টগ্রামের মিটিং যেটা বাবুনগর হয়েছে, ফটিকছড়ি বাবুনগরীতে, সেই মিটিংয়ের আগে আমরা জামাতের কয়েকটা মিটিংয়ে আমরা আগের থেকে যাচ্ছি না। সেটা হলো যেমন ময়মনসিংহের আমরা যাইনি, ময়মনসিংহের মিটিংয়ে কিন্তু আমরা যাইনি। ময়মনসিংহের পরের থেকে রংপুরে মিটিং হয়েছে, বরিশালে হয়েছে, এবং 25 তারিখ সর্বশেষ মানে মিটিং হয়েছে সিলেট। কোনোটাতেই কিন্তু আমরা অংশগ্রহণ করিনি। তো যদি বলেন একটা দিক আমি পরিষ্কার করতে চাই, সেটা হলো জামাতের এই কর্মসূচিতে অংশগ্রহণ করা না করা সেটা বাবুনগরের মিটিংয়ের আগেই কিন্তু আমরা শুরু করেছি। তাহলে আমাদের এইটার সাথে কিন্তু মিলানোর কোনো সুযোগ নাই যে বাবুনগরের মিটিং হওয়ার পরের থেকে আমরা এটা শুরু করছি, এরকম না। আরেকটা হলো যে খেলাফত মজলিস একটা সুরাই সংগঠন, সুরা এবং নির্বাহীর যে বৈঠক ছাড়া আমরা, সুরার কোনো সিদ্ধান্ত ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না, এবং সুরার কাছে আমরা দায়বদ্ধতা আমাদের আছে, আমরা একত্রে চলা। তা আমাদের দুইটা কথা, একটা কথা যে এটা আমি প্রায় জায়গায় বলেছি যে জামাতের সাথে আমাদের কোনো রকমের জোট ছিল না। জোট যখন গঠিত হয় সেই সময় ডক্টর শফিকুর রহমান নিজেও বক্তব্য, এখনও তার বক্তব্য মিডিয়া আপনার তালাশ করলে পাবেন, তিনি বলছেন যে আমরা কোনো জোট করতেছি না, আমরা নির্বাচনকালীন সময়ে একটা আসন সমঝোতা আমরা করতেছি। এই আসন সমঝোতা আমরা খেলাফত মসজিদ যেটা চিন্তা করছে যে আসন সমঝোতার যে দিকটা ছিল এটা নির্বাচনকালীন সময়ে ছিল। নির্বাচনের পরে আমরা কিছু বৈঠকে, কিছু সমাবেশে আমরা জুলাই সনদ
এই বাস্তবায়ন এই দাবির সাথে মিলে আমরা কোনো কোনো মিটিংয়ে গেছি, কিন্তু পরে আমরা এটা আর কন্টিনিউ করিনি এবং আমাদের দল এটা আর কন্টিনিউ করার পক্ষে না। কারণ কি নির্বাচনের আগে আপনারা করলেন যে আসলে জোট বা ঐক্য যেটাই বলি আপনারা ঐক্য করলেন, কিন্তু নির্বাচনের পরে আর সেটি আপনারা কন্টিনিউ করলেন না কেন? শুধু নির্বাচন কেন্দ্রিক কি ছিল এটা? ওইটা তো নির্বাচন কেন্দ্রিক ছিল। মানে কারণ কি ভাই? তো কারণ তো কিছুই না, আমি যেটা করছি নির্বাচন কেন্দ্রিক, তারপরে আমি আপনার সাথে আর থাকবো এটার দায়বদ্ধতা তো আমার নাই। আমার তো নির্বাচন হয়েছে, নির্বাচনের ফল ভালো বা মন্দ যেটাই হয়েছে আমরা সেই দিকে আর আলোচনা না যাই, বরঞ্চ নির্বাচন হয়ে যাওয়ার পরে এই জোটের মানে সমঝোতাটা আমাদের সাথে আমরা দায়বদ্ধ না। আমরা দায়বদ্ধ ছিলাম নির্বাচনকালীন সময়ে, তো নির্বাচন শেষ হয়ে গেছে, এখন আমাদের সেই দায়বদ্ধতা নেই। কিন্তু আরেকটি কাসিম ভাই একটু যোগ করি, নির্বাচনের সময় আমরা দেখেছি যে আপনাদের হেফাজতে ইসলামের যারা শীর্ষস্থানীয় আলেম ওলামারা যারা ছিলেন তারা জামায়াত ইসলাম সম্পর্কে অনেকবার বক্তব্য দিয়েছেন এবং এমনকি আমিরও বক্তব্য দিয়েছেন যে তাদেরকে ভোট দেওয়া হারাম। কিন্তু তারপরেও আপনারা যারা কওমিপন্থী যারা যেসব দলগুলো আছেন সেই দলগুলো কিন্তু জামাতের সঙ্গে ছিলই বা একসঙ্গে সেই ঐক্যটা ছিলই। দেখেন, জামাতে ইসলাম সম্পর্কে আমাদের আলেম ওলামা বা হেফাজতের আমির উনি ওনার এর থেকে উনি বক্তব্য রেখেছেন যে সেই সময় ভোট দেওয়া তাদেরকে, আমাদের তো হেফাজতভুক্ত দলগুলা কিন্তু একই ছাতায় সবাই ছিল না ওই সময়। কেউ কেউ আমরা জামাতের সাথে সমঝোতায় ছিলাম, আর জমিয়তে উলামা ইসলামের মতো একটা বড় দল তারা কিন্তু বিএনপির সাথে ছিল, তাই না? তারা 4টা সিটে তারা নির্বাচনও করেছে, তারা এটা আপনারা জানেন। তো হেফাজত কেন্দ্রিক সবগুলা দল কিন্তু জামাতের সাথে ছিল না। এইটা বলতে পারেন যে আমাদের এটা একটা ভিন্ন মত ছিল। হেফাজতে ইসলাম সেটা সেই সময় মনে করছে যে জামাতকে ভোট দেওয়া না জায়েজ। তো এখন মনে করেন জামাতকে ভোট দেওয়ার না জায়েজ যেই কারণগুলা, আবার একই সাথে বিএনপিকে ভোট দেওয়া জায়েজ সেই কারণগুলা, সেটা আমাদের কাছে পরিষ্কার ছিল না। জামাত মানে বিএনপিকে কোন কারণে ভোট দিতে হবে আর জামাতকে কোন কারণে ভোট বর্জন করতে হবে। সুতরাং এইটা আমাদের হেফাজত কেন্দ্রিক সবগুলা দল সেই কথাটাকে এক বাক্যে সবাই একরকম মনে করে নাই, ভিন্নভাবে আমরা চিন্তা করছি। আমরা মনে করছি যে জাতীয় সংসদ নির্বাচন আর জামাতের সাথে এই যে সমঝোতাটা, এই সমঝোতার সাথে জামাতের সব কিছু আমরা মেনে নিলাম না, জামাতও আমাদের সব কিছু মেনে নিল না। আমরা নিজ নিজ দলের মধ্যে আমাদের প্রত্যেকেরই অবস্থান, আমাদের দলীয় অবস্থান আগে যা ছিল এখনও তা আছে। আর জামাতও মনে হয় যে এইটাই, যে তারা দলীয় যে অবস্থান ছিল সেই দলীয় অবস্থানের মধ্যে তারা আছে। কিন্তু শুধু খালি এতটুক হয়েছে যে নির্বাচনী বৈতরণী পার পাওয়ার জন্য অধিক আসন আমরা কিভাবে পেতে পারি, সেটার জন্য জামাতেরও প্রয়োজন ছিল অন্যান্য দলের সাথে তাদের একটা সমঝোতা করা, বা অন্যান্য দলকে যদি বলেন যে তাদেরও একটা প্রয়োজন ছিল যে জামাতের সাথে সমঝোতা করা। এইটা কিন্তু কোনো একবারে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা সেই বিবেচনা করি নাই। অনেক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয় করেননি, কিন্তু সাধারণ দেশের মানুষের একটি প্রশ্ন সবসময় থাকে যে যাদের সম্পর্কে আপনারা আলেমুলারা শুনেন, সাধারণ মানুষ এইটা না, সাধারণ মানুষ কিছু মানুষ, সব মানুষ না, কিছু মানুষ চায় যে জামাতকে মানে ঘায়েল করার জন্য তারা কিন্তু সেই সময় ধর্মীয় ইস্যু নিয়ে আসে। তারা সেই সময় জামাতকে রাষ্ট্রীয় দল, একটা রাজনৈতিক দল হিসাবে বিবেচনা করে না। যেমন মনে করেন সংসদ মানে জাতীয় সংসদে আমাদের মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, উনি যে বক্তব্য জামাতের বিরুদ্ধে যে বক্তব্যগুলো বিভিন্ন রেফারেন্সে উনি কিন্তু বক্তব্য পেশ করছেন, তো এই রেফারেন্সগুলো যে উনি দিছেন এইগুলো কোনোটাই কিন্তু রাজনৈতিক না এইসবগুলো। আর আমাদের দেশের মানুষ জামাতকে যদি রাজনৈতিকভাবে সেটা করে, তিনি ধর্মীয়ভাবে ঘায়েল করিয়া জামাতকে যদি বক্তব্য দেয়, সেটা তো রাজনৈতিক
লিডারের হইল না, তা আপনি রাজনৈতিকভাবে জামাতকে মোকাবেলা করতে ব্যর্থ হইয়া ধর্মের আশ্রয় নিলেন। এটা জামাতে, এটা বিএনপির মতো একটা বড় দলে এটা করলে এটা মানায় না। আমি সেটা বলি না যে জামাতের বিরোধিতা করা যাবে, জামাতের রাজনৈতিক ভুলের বিরুদ্ধে রাজনৈতিকভাবে জামাত কি করছে না করছে এবং জামাত কি করতে চায় সেগুলা, ভবিষ্যতে জামাতের পরিকল্পনা কি আছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য জামাত কোন পথে কিভাবে হাঁটছে সেগুলো নিয়ে আপনি সমালোচনা অবশ্যই করতে পারেন। তো সেই জন্য আপনি যে এই কথাটা বলেন যে আমরা জোট থেকে মানে জামাতের সাথে যে খেলাফত মজলিসের একটা সমঝোতা ছিল, এই সমঝোতাটা আর কন্টিনিউ করতেছি না। আপনি কেন আশা করবেন যে চিরদিন আপনার সাথে আমার একইভাবে চলতে হবে? সেটি জানতে চাওয়া আসলে যে কেন আপনারা, আমরা বিভিন্ন গণমাধ্যমের খবর দেখছি যে বিভিন্ন আসন ভিত্তিক বা দেন দরবারের আপনাদের ক্ষোভ থেকে আপনারা সেটি বেরিয়ে এসেছেন। এটা আমরা জানি না কতটুকু সত্যি বা মিথ্যে, আপনি বলতে পারবেন আসলে। দেন দরবারের ক্ষোভ তো ওইটা হইলে আরো আগে হইতো, তাই না? দেন দরবার ওইগুলো নিয়ে আলাপ আলোচনা, এটা খুব, আপনি জানেন যে ইতিমধ্যে আমাদের একটা দল ইসলামী আন্দোলন কিন্তু ওই দেন দরবারের সময় তারা চলে গেছে, ওইটা নির্বাচনকারী। কিন্তু আমরা যেহেতু আমাদের মহাসচিবের একটা বক্তব্য ছিল যে ওয়ান বক্স পলিসির যদি আমরা করতে চাই তাহলে আমাদের সব দল কিন্তু একত্রে থাকতে হবে এবং সেই জন্য আমাদের একটা নির্বাচনকালীন শুধু নির্বাচনকে সামনে রেখে আমরা একটা মানে সমঝোতা করব। কিন্তু নির্বাচনকালীন এই সমঝোতাকে আপনি চিরদিনের কন্টিনিউ, আমরা কি জামাতের অঙ্গ সংগঠন হিসেবে হয়ে যাব নাকি? হ্যাঁ, তো আমরা তো এটা আশা করি। আমাদের স্বতন্ত্রভাবে আমরা নিবন্ধিত একটি দল, আমাদের সিদ্ধান্তে আমরা বের হয়ে, আমাদের সিদ্ধান্তে আমরা আলাদা হয়ে গেছি, মানে কর্মসূচিকে আর কন্টিনিউ আমরা করতেছি না। জি কাসিম ভাই, আমি আপনার বক্তব্য স্পষ্ট। আমরা আপনার কাছে আবারও আসবো। আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। আজিজ ভাই, আমরা জানি যে আপনি হেফাজত ইসলাম নিয়ে একটি দীর্ঘ লেখা আছে আপনার, আপনার কাছে কি মনে হয় আসলে হেফাজত কি চায়? ধন্যবাদ আপনাকে, কাশেমি ভাইকে। উনি যেভাবে চিন্তা করবেন হয়তো আমার চিন্তা মিলবে না। আমার চিন্তা একটু সরলভাবে হবে। ইসলামের শব্দটা চয়ন আমি করতে পারবো না। আমার কাছে মনে হয়েছে হেফাজত হচ্ছে সনাতনী ইসলাম পছন্দ করে, তারা ইসলামের ভিতরে অন্য কিছু ঢুকাতে চায় না। জামাত ইসলাম হচ্ছে, এটা আমি বলবো এটা পিওরলি আপনার ইসলামে অনুসরণ করে না, কিন্তু ইসলামপন্থীর বাইরে তারা নাই। যেমন ধরেন জামাত ইসলামের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, সেখানে জামাত ইসলামের লোক ছাড়া কেউ চাকরি করতে পারে না। হ্যাঁ, এখন ধরেন জামাত ইসলাম ক্ষমতায় গেল, তখন কি আমি জামাত ইসলামের কোনো সাহায্য পাবো? আপনি পাবেন? হয়তো কাশেমি ভাই নিতে পারে ইসলাম, কিন্তু হয়নি। আমি জামাত ইসলামকে সার্বজনীন দল মনে করি না। 1, 2 নম্বর, আপনি দেখেন জামাত ইসলামের যত নেতা আছে, এই নেতারা দেখেন তাদের সার্বজনীন দল মনে করেন না কেন? কারণ সে দল তো আমার জন্য না, আপনার জন্য না। দল যদি ক্ষমতায় যায়, যেমন দেখেন যতগুলো সংগঠন আছে, ধরেন ইসলামিক ব্যাংক বলেন, ইসলামিক হাসপাতাল বলেন, যতগুলো প্রতিষ্ঠান আছে, তাদের সরাসরি শেয়ার না থাকলেও তারা কিন্তু কায়দা করে নানান ফর্মুলায়, ইসলামী ফর্মুলায় কিন্তু সেগুলো নিয়ন্ত্রণ করে। এখন সেখানে তো জামাতের বাইরে কেউ চাকরি করতে পারে না, জামাতের সমর্থকের বাইরে কেউ চাকরি করতে পারে না। সুতরাং আমি যদি মনে করি যে ধরেন জামাত ইসলাম ক্ষমতায় গেল, তাহলে ইসলাম যারা মুসলমান, যারা জামাত ইসলাম না, কওমি বাইরে, হ্যাঁ, হেফাজত বাইরে, তো শুধুমাত্র জামাত ইসলামের যারা নেতা কর্মী তারা ওগুলোর সাহায্য পাবে। সুতরাং জামাত সবার জন্য না, তো আমি এভাবেই দেখি। 2 হলে দেখেন জামাত ইসলামের যত নেতা আছে, কোনো নেতার ছেলে ইসলাম শিক্ষায় শিক্ষিত না, সব আধুনিক শিক্ষা। কেউ বিদেশে গেছে, কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ব্যারিস্টার হয়েছে, এইভাবে সব বিদেশে। এবং এদের ভিতরে বেশিরভাগ কিন্তু আপনি দেখেন পশ্চিমা দেশে বাস করে। আবার খেয়াল করে দেখেন, আমি লিখেছি এবং প্রত্যেকের নাম ধাম দিয়ে লিখেছি। কারা কারা আমরা একটু আপনার মাধ্যমে জানতে পারতাম? হ্যাঁ, তাহলে তো রিপোর্ট পড়তে হবে। ধরেন গোলাম আজমের ছেলে এবং মেয়ে, হ্যাঁ, তিনি তো ছিল না, আপনার তার কন্যা সন্তান ছিল না, যে তখনকার সময়ে যে তার ছেলে ছিল, 6টা ছেলে ছিল, 6টা ছেলে কেউ তো ইসলামপন্থী না, কেউ না।
হ্যাঁ, শুধু বড় ছেলেটা আসবেই, যিনি মেজর জেনারেল হয়ে ব্রিগেডিয়ার জেনারেল হয়ে আর প্রমোশন দিল না, আয়নাঘরে ছিল। হ্যাঁ, তিনি তারপরেও তিনি আর্মির ভিতরে থেকেও কিন্তু জেনারেল সেক্রেটারি চলে গেছেন। আচ্ছা, তারপরে ধরেন মতিউর রহমান নিজামীর একটি ছেলে, তার 2টে মেয়ে, আর 4টি ছেলে, কেউ জেনারেল শিক্ষায় শিক্ষিত না। বর্তমান আমির তারও তো সন্তান, কেউ তো ইসলামিক লাইনে শিক্ষিত না। তো ইসলাম যারা অনুসরণ করে না এবং তারা নিজেরা দেখেন ইসলাম পথে, কেউ আলেম না, কেউ কোনো জামাতের নেতারা, মূল নেতা কেউ আলেম না, সেও অন্য শিক্ষায় শিক্ষিত। বা যেমন জামাতের আমির, সে তো রাজত করতো, জামাতের নামে আমির, সে সংসদে বলছে না আমি শিশু মুক্তিযোদ্ধা, দাবি করছে না শিশু মুক্তিযোদ্ধা। আর এক সংসদ জামাত ঘুরে দাঁড়াতে পারতো। এই সংসদ নির্বাচনের সময় তারা তো বাছাই করে প্রার্থী দিয়েছে। হ্যাঁ, আমি ওইটাই লিখছি, 6টা সংসদ সদস্য, তারা কিন্তু এই সংসদ সদস্য জামাতকে আপনার পুনরায় সংগঠিত করতে পারতো। আগে জামাত স্লোগান দিত না, আপনারা তো শুনবেন যে জামাত ইসলামে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। এখন স্লোগান দেখেন, তারাও বৈশ্বিক হয়ে গেছে, তারাও নাই। এখন যেখানে দেখেন এখন সব জামাতের এমপিরা পর্যন্ত এখন ধর্ষণ করে, রেপ করে। আপনার কোথায় আছে ইসলাম বলেন আপনি? এখন ধর্ষণ ইসলামে অনেক সুবিধা আছে, 4টে পর্যন্ত বিয়ে করা যায়, এত সহজ না তো। আমি রাস্তায় পেলাম একটা মেয়ে আর একটা করে বিয়ে করলে বলতো না, এই যে কাশ্মীর ভালো জানে, অন্য আগের স্ত্রীর অনুমতি লাগবে। আর সাংবাদিকরা জিজ্ঞেস করছে আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে, নায়েবে আমির তো তিনি তো বড় নেতা, যে না অমকের সাথে অমকের এরকম পরকীয়া, জেনার সে পরকীয়া ভালো, তারপরে পরকীয়া করেন। হ্যাঁ, ব্যাপারটা এরকম। অনেক জামাতের নেতা এও বলছি যে এই যে মসজিদ মাদ্রাসায় যে এই যে বলৎকার হচ্ছে, তখন বলে যে বলৎকার হচ্ছে শাস্তি দেওয়া, এটা তেমন গুনাহ না, 12 রাকাত নামাজ পড়লেই গুনাহ মাফ। কি বলেন? হ্যাঁ, বলছে তো। কে বলছে ভাই? এই যে ব্যারিস্টার শাহরিয়ার কি কবির বলছে তো। হ্যাঁ, হ্যাঁ, শাহরিয়ার কবির, শাহরিয়ার কবির না কি ওটা? আরে বল হচ্ছে আপনার তথ্য না, না, কোথাও। বিভিন্ন টকশোতে বোধহয় উনি আলোচনা করেন। আমি না, ব্যারিস্টার শাহরিয়ার কবির না, ব্যারিস্টার ওই যে আরে এই যে লম্বকরা, জি, শাহরিয়ারই সম্ভবত। হ্যাঁ, শাহরিয়ার, ব্যারিস্টার শাহরিয়ার তো তার নাম। তো সেই বলছে, তার সামনেই আমি বলছি যে আপনি তো উস্কায় দিচ্ছেন। আমি তখন বলছি বেগম খালেদা জিয়া অ্যাসিড থ্রোয়িং ছিল, প্রত্যেকটা মেয়েকে অ্যাসিড মারা হতো, আইন করলো, ক্যাপিটাল পানিশমেন্ট রাখলো, আইন প্রয়োগ করলো, এখন তো নাই। আমি এখনো বলি যে এই যে ধরেন এখন বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতির ভিতরে ধরেন চাঁদাবাজি, মাদক, ভয়ঙ্কর অবস্থা। এখন গ্রাম দেশের নারীরা পর্যন্ত ইয়াবা খায়, আপনি জানেন, নারীরা পর্যন্ত ইয়াবা খায়। তারপরে সন্ত্রাস, এবং এখন শুরু হয়েছে ধুমছে আপনার ধর্ষণ, বলাৎকার, পরকীয়া, এগুলো আইন করুক। জি, আমরা ওইদিকেই আসি। সেই আপনি বলছিলেন যে আসলে হেফাজত ইসলাম এবং জামায়াত ইসলামের ইসলাম কোন পার্থক্যটা কি আসলে? হ্যাঁ, পার্থক্যটা এইটাই। ওনার ছেলে মেয়ে নিশ্চয়ই, খায়রুল ভাই তো বড় নেতা, উনি নিশ্চয়ই লন্ডনে পড়াতে দেয় নাই। হ্যাঁ, এরকম সবাই আপনি দেখেন জামাতের কোনো নেতার, টপ নেতার কারো সন্তানকে ইসলামী লাইনে পড়ায় না, অথচ গরিব দুঃখী তাদেরকে ধর্মীয় আপনার উস্কানি দিয়ে তাদেরকে জীবন দেওয়ায়, এই করে সেই করে, তারা কিন্তু জীবন লাভ, তাদের সন্তানদেরকে লাভ, এটি মূল কথা। তো এখন তারপরে আমি ওইটাই বলছি যে সংসদে তো 4টে লোক, তারা তো, আমি তো মনে করি 4টে লোকের সম্পর্কে লিখেছি, 4টে লোক সংসদে যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যই তো ইররিলেভেন্ট বক্তব্য। ধরেন সংসদ, তারা ফ্রিজ চায়, পর্দা চায় একজন, আরেকজন তো কত কিছু, জামাত ইসলাম নিজেই আপনার তদন্ত করে দেখছে যে সে কিশোরীর সাথে সম্পর্ক স্থাপন করছে। তখন এই লোক সংসদে আলোচনা হয়, সংসদে থেকে থাকবে, মেম্বারশিপ থাকবে কি থাকবে না, আমি তো মনে থাকা উচিত, মানে ওটা গ্যাংরিড,
গ্যাংগ্রিন। যতক্ষণ সংসদে থাকবে ততক্ষণ মানুষ স্মরণ করতে পারবে, ওকে তাকে বহিষ্কার দিলে পলিটিক্সের বাইরে চলে গেলে তার স্মরণ করবে না। আজিজ ভাই, আপনার কাছে আমি আবারও আসবো। আমি কাসেমি ভাইয়ের কাছে আসতে চাই। কাসেমি ভাই, আপনি ছিলেন, আমি কিছু গণমাধ্যমের যে খবরগুলি আছে আমি সেটি আপনার সঙ্গে একটু মিলিয়ে দেখতে চাই যে আসলে ঘটনা কতটুকু সত্য। মাদ্রাসা নিয়ে বিরোধ থেকে ঐক্যের উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর আমরা দেখছি। হেফাজত এবং দলগুলোর নেতারা বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন, কওমি ঘরানা দলগুলো নানা জোটে বিভক্ত হয়ে পড়ায় মাদ্রাসার নিয়ন্ত্রণ নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। সম্প্রতি নারায়ণগঞ্জের দেওভোগ মাদ্রাসা নিয়ে জমিয়তের দুই পক্ষের বিরোধ তৈরি হয়, এতে জড়িয়ে যায় জামায়াতও। একাধিক নেতা বলেছেন, জমিয়ত বিএনপির সঙ্গে থাকায় এবং কয়েকটি দল জামায়াতের সঙ্গে আলেম ওলামাদের মধ্যে প্রকাশ্যে বাহাস হচ্ছে। মানে এই ঘটনাগুলি কি আসলে কতটুকু সত্য? মাদ্রাসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের খবর আমরা দেখেছি পত্রিকায়। মাদ্রাসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ মানে দুনিয়াতে চলতে গেলে অনেক জায়গায় কিন্তু অনেক কিছু সমস্যা হয়। যেমন সমস্যা, আমার নিজের জমি খেতি নেওয়ার সমস্যা হয়, বাড়ি নেওয়ার সমস্যা হয়, মসজিদ মাদ্রাসার পরিচালনা নেওয়ার সমস্যা হয়। হ্যাঁ, তো এখন সম্প্রতি একটা মাদ্রাসার এই পরিচালনার যাবতীয় যে তথ্য, যেটার কারণে এখানে সমস্যাটা তৈরি হয়েছে, সেটা রাজনৈতিক কিনা আমার কাছে সন্দেহ। তো এটা আরেকটা কথা আছে যে যখন আমরা দুটা পক্ষ যখন হয়ে যায়, তখন যে কোনো একটা পক্ষ তার পক্ষে এমন লোককে আনতে চায় যার দ্বারাতে তার স্বার্থ হাসিল হবে। সুতরাং এখন তো এরকম হইতে পারে যে দুইটা পক্ষ হলে একটা পক্ষ এমন একটা পক্ষের দিকে গেছে যেই পক্ষের দ্বারাতে তার স্বার্থ হাসিল হওয়াটা সম্ভব। তো সুতরাং এখানে মনে করেন জামাতের পক্ষই যদি আমি মনে করি একটা পক্ষ, আর বিএনপি পন্থী পক্ষ যদি আরেকটা মনে করি, তাহলে এখন তো লোক বিএনপি হইল সবল, বিএনপি এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। আর যদি ওইটা জামাতের পক্ষ হয় তাহলে অবশ্যই সেটা এখন দুর্বল। তাহলে এখানে যেটা হয়েছে, আমি যতটুকু জানি যে এখানের প্রিন্সিপাল যিনি, তিনি আমাদেরই খুব বন্ধুবান্ধব মানুষ, মৌলানা, উনিও পরিচিত দেশের একজন স্বনামধন্য আলেম। তো এখন ওই দেখা গেছে যে যারা এটার বিপক্ষে ছিল তারাও আলেম, তারাও যে কোনো একটা দল করেন যেই দলটার সাথে বিএনপির সাথে সম্পর্ক আছে। তো এখন এইটা জামাতের সাথে হওয়ার কারণে বা বিএনপি আর জামাতের এই দ্বন্দ্বের কারণে এইটা এমনটা হচ্ছে, এটা আমার মনে হয় না। এটা কোনো জায়গায় এই ব্যতিক্রমধর্মী কোনো কাজ হইতে শুনেন, জামাত মাদ্রাসা দখল করে কি করব? আপনারাই তো ওই যে আজিজ ভাই এতক্ষণ অনেক গাইলেন যে জামাতের লোকেরা পড়াশোনা করায় না, এই সেটা তো তারা মাদ্রাসা পরিচালনা করবে কি? মাদ্রাসা পরিচালনা করতে তো পড়াশোনা করা লাগবে, মাদ্রাসা তো আর এমনি পরিচালনা করতে পারবে না। সুতরাং এইগুলা, আর আজিজ ভাইয়ের কিছু কথাবার্তা আমি সমর্থন করতে পারি না, পুরোপুরি সমর্থন করা যায় না ওনার কথা। কারণ অন্যায় বিভিন্নভাবে অনেকে করতে পারে, নিজেদের ছেলে মেয়েদেরকে কেউ উচ্চ শিক্ষা দিতে পারে, তাদের ছেলেদেরকে আধুনিক শিক্ষা এবং দিনী শিক্ষাও হয়তো দিয়েছে আমরা মনে করি। হ্যাঁ, তবে এরকমটা হয় যে অনেক সময় যে আধুনিক শিক্ষার থেকে, দিনী শিক্ষার থেকে আধুনিক শিক্ষাটা যদি একটু বেশি হয়ে যায়, তাহলে যেটা বেশি হয়ে যায় ওইটার প্রভাবটা বেশি দেখা যায়, সেটা ফোকাসে আসে বেশি, তাই না? এই জন্য তাদের ছেলেরা যে দিনী শিক্ষা একেবারেই করে নেয়, আমাদের অনেকের সন্তানরা তো আছে যে কালিমাও জানে না, নামাজও কিভাবে পড়তে হয় জানে না, দিনের অন্যান্য দিক সম্পর্কে কোনো ধারণা নেই। দিনী শিক্ষা কি অনাধুনিক শিক্ষা কাসেমি ভাই? না, এইটা অনাধুনিক। দিনী শিক্ষা অত্যন্ত আধুনিক শিক্ষা, কিন্তু এখন পাশ্চাত্য শিক্ষাকে বুঝাইবার চেষ্টা করছি আর কি এটার দ্বারাতে, আপনার স্বাভাবিক মানুষের বুঝটা যেটা। কিন্তু আসলে দিন তো হলো আধুনিক, দিন আপনাকে যেই জিনিসটা আপনি মনে করেন এইভাবে চললে আমি আধুনিক হইলাম, কিন্তু আমি তো মনে করছি যে আমার দিনী লিবাস পোশাক যেগুলা সব আছে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থিত যেগুলা, সেগুলোই হইল সবচেয়ে সব যুগের জন্য মডেল। সুতরাং কোনো যুগে এটাকে অচল বলার কোনো সুযোগ নেই, এটা মডেল। জি, আমাকে এই পর্যায়ে বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আবারও ফিরছে আলোচনায়। একটা বিরতি নিচ্ছে, ফিরছে এখনই।
বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১-এর রাত। আমাদের সঙ্গে আছেন হেফাজত ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমি এবং সাংবাদিক ও কলামিস্ট এম এ আজিজ। আমি এবার আজিজ ভাইয়ের কাছে যেতে চাই। আজিজ ভাই, তার আগে আমি একটু কিছু বক্তব্য উল্লেখ করতে চাই, কিছু তথ্য উল্লেখ করতে চাই। দেওবন্দের অনুসারী কওমি মাদ্রাসা ভিত্তিক এই ৭ দল জামায়াতের অনুসরণ করা মওদুদিবাদের বিরুদ্ধে জামায়াতের প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদি তার রাজতন্ত্র এবং খিলাফত বইয়ে হজরত মুয়াবিয়ার রাদিয়াল্লাহু আনহু কঠোর সমালোচনা করেন। দেওবান ধারার দলগুলো মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সত্যের মাপকাঠি তথা সমালোচনার ঊর্ধ্বে বলে মনে করেন। তাই প্রায় ৮ দশক ধরে জামায়াত এবং অন্যান্য ইসলামী দলের বিরোধ চলছে। আমরা এই বিরোধগুলো প্রায়ই দেখি, আবার এক হয়ে যায়, আবার নতুন করে আমরা দেখছি যে হেফাজতের সঙ্গে নতুন ৭টি দলের আবার একটি জোটের আলোচনা শোনা যাচ্ছে। এই যে বিরোধ আর এইগুলোর মীমাংসা আসলে কবে কোন দিন আপনার হবে? প্রশ্ন এবং কাশেমি ভাইয়ের বক্তব্যের প্রেক্ষিতে আমি দুইটা কথা বলি। দেখেন, আমি এখন কাশেমি ভাই অসন্তুষ্ট হবে আমার উপরে। চতুর্থ শিল্প বিপ্লবের যুগ, যেখানে রোবট অপারেশন করে, সেখানে কওমি মাদ্রাসা এরা আধুনিক শিক্ষায় শিক্ষিত কেমনে হয়? ধর্ম বেশি করে জানলেই যে না, ধর্ম করেন, সমস্যা নেই, কিন্তু তাদের কারিকুলামে যদি আপনি সেটি অন্তর্ভুক্ত করতে পারেন। অন্তর্ভুক্ত তো নাই 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 অন্তর্ভুক্ত নাই। ওনারা নিজেরা ভোট করছেন, নিজেরা মার্ক দিয়ে দেন। এখন ১২ প্রকারের শিক্ষা ব্যবস্থা আছে বাংলাদেশে, ১২ প্রকারের ধর্মের। আর তো গুগলে সার্চ দিয়ে দেখেন, মুসলমানদের বিভক্তি আছে ৭৯টা, যার ফলে ওয়াইসি বাংলা পৃথিবীতে ওয়াইসির কোনো ফাংশন নেই, বিরোধ, পুরো বিরোধ। মুসলমানদের ভিতরে যত সংকট, অন্য ধর্মে এত খ্রিস্টান টিস্টান, এই হিন্দু, এদের ভিতরে আছে, মুসলিমদেরটা বেশি আলোচিত হয়, বেশি সামনে চলে আসে। আলোচিত হয় না। আমরা এক হইতেও পারি না। আপনি বলেন তো যে এখন আধুনিক যুগে যদি এখন কাশেমি ভাইরে বলি যে ঠিক আছে আপনি পড়েন, কোরআন শিক্ষা দেন, ইসলাম ধর্মের আইডিয়া দেন, কিন্তু বিজ্ঞানও শেখেন। কোন কওমি মাদ্রাসায় বিজ্ঞান আছে? একটা রোবটের পিছনের লোক একটা তৈরি করতে পারবে? আমি তো লিখেছি যে বুয়েট সহ এই দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান বর্তমান এই আধুনিক যুগের উপযোগী না। আবার দেখেন, ১২ প্রকার শিক্ষা ব্যবস্থা, সবাইকে মাস্টার ডিগ্রি দেওয়া হয়, যার ফলে কোনো জাতীয় ইস্যুতেও আমরা একমত হতে পারি না। সুতরাং আমার বক্তব্য হলো দুরকম। একটা হচ্ছে যে আপনার ইসলামটাও, এই যে যত প্রকারের ধর্ম আছে, দল আছে, তারা অনেকেই, অধিকাংশই কিন্তু প্রকৃত ইসলাম অনুসরণ যেমন করে না, তেমনি আধুনিকতার দিকেও আসতে চায় না। আধুনিক বলতে যেটা বোঝায়, আমি বিজ্ঞান, উচ্চ বিজ্ঞান, এখন কিন্তু বিজ্ঞানে নাই, পৃথিবী কিন্তু বিজ্ঞানে নাই। আমি ব্যাংককে গেছি, সামিট হসপিটালে, বিল্ডিংটাই তৈরি করা হয়েছে একটা রোবটের জন্য। একটা রোবট অন্তত পক্ষে 50টা শ্রমিক কাজ করতো, সে নিজেই একা উঠে পুরো বিল্ডিং ক্লিন করতেছে। রোবট এখন মানুষ অপারেশন করে, অপারেশনের পিছনে ওই রোবট চালানো, ডায়াগনোসিস করা এবং রোবট অ্যাকুরেট অপারেশন করবে, সেই লোকটি দরকার। সেই লোকটা প্রোডাকশন কোথায় আছে বলেন? এখন আমাদের বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে 2টা, যে 2টা রোবট চালায়, কর্মী নাই, ম্যানেজমেন্টে কয়েকটা লোক আছে। আগামী 8 থেকে 10 বছরের ভিতরে বিজ্ঞান মানুষকে রিপ্লেস করবে, শ্রমিককে রিপ্লেস করবে। শ্রমিক থাকবে না, সব মেশিন কাজ করবে। আমি দেখেন, এই যে উমরা গেছি, আমি তো দেখছি, আমার দুঃখ লাগছে। শেখ হাসিনা তখন ক্ষমতায়, তখন আমার দুঃখ লাগছে যে হায় হায়, নিশ্চয়ই কিংয়ের হাতে পায়ে ধরে লোকগুলোকে পাঠাইছে। ওয়াক্ত নামাজের আগে মক্কা এবং মদিনায় আপনার ওই রাস্তার ওখানে বেলসা ধরে দাঁড়ায় থাকে, অনেকগুলো পকেট, ওখানে তো ভিক্ষা চাওয়া হয় না, এসে মানুষ পকেটে দিয়ে যায়। আর শ্রীলঙ্কা, নেপাল, ভিয়েতনাম, এমনকি মায়ানমারের লোকরাও অটোমেশনে বসে কাজ করতেছে, আমাদের লোকরা সাধারণ শ্রমিক। যার ফলে আপনি দেখেন এইসব দেশ সব আয়ও করে বেশি। আমাদের ঘনবসতির দেশ, আমাদের দেশ তো কিছু মানুষকে তো বিদেশে প্রবাসী করতে হবে, তাহলে সেরকম উপযোগীও করতে হবে। এখন ছোট ছোট কিছু করে তো লাভ নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে এই শিক্ষা, ধরেন হয়তো কাশেমি ভাই একমত হবেন না, জাতি গঠন করতে পারিনি। আজকে দেশটা 55 বছর হলো, জাতি আপনি এখন দেন, ক্রিকেট খেলা দেন পাকিস্তানের সাথে বাংলাদেশে,
বাংলাদেশি পাকিস্তানের সাপোর্টার পাবেন, ভারতের সাথে দেন বাংলাদেশি ভারতের সাপোর্টার পাবেন, এরকম দুর্ভাগা যদি খুব কম দেশে পাবেন, খুব কম দেশে। আজিজ ভাই, আমি আপনার কাছে এই জন্য আমি শেষ করে একটা কথা বলে আমার বক্তব্য হচ্ছে, এখানে কাশিমি ভাই মোটেও একমত হবে না। এসএসসি বা ইন্টারমিডিয়েট পর্যন্ত একমুখী শিক্ষা ব্যবস্থা জাতি গঠনের জন্য দরকার। আমরা তো ওই বিপ্লব জি, করি নাই আজিজ যে ভাই, মানুষ মারি ফেলবো। অনেক বছর ধরে এই কথাগুলোই বলা হচ্ছে যে আসলে শিক্ষা ব্যবস্থাটা এত ফারাক কেন, আসলে সেটি নিয়েও তাদের একটা ব্যাখ্যা আছে যে আসলে ইসলামী যারা তারা শুধু দিনই কাজই করবেন, সেটি আসলে অনেক বড় বিতর্কের জায়গা আছে। আমি কাসেমি ভাইয়ের কাছে আসতে চাই, ওই বৈঠকের বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই। কাসেমি ভাই, বৃহস্পতিবার যে বৈঠক ছিল সেখানে হেফাজতের শীর্ষ নেতারা দলগুলো মানে সতর্ক করে বলেছেন জামায়াতের আকীদা ঢুকে যাচ্ছে মাদ্রাসায়, এরপর নিয়ন্ত্রণও চলে যাবে, তাই আকীদা ও মাদ্রাসা রক্ষায় কওমি ধারার দলগুলোকে একসঙ্গে থাকতে হবে। মাদ্রাসায় জামায়াতের আকীদা ঢুকে যাচ্ছে, এইটির বিষয়টা কি আসলে? মানে জি, ধন্যবাদ আপনাকে। আপনার কথা তো আমাকে এক ধরনের আলোচনা জিজ্ঞেস করেন, আমার আজিজ ভাই আবার ভিন্ন ধরনের আলোচনা শুরু করেন। আরেকদিকে চলে যান, শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছেন। আরো সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু কিছু কথা বলছি যে যদি- আকীদা, আমি যেহেতু এখানে বসে আছি, এখন আজিজ ভাই যদি ভিন্ন অনেক কিছু বলেন, তা আমার দর্শক শ্রোতা যারা আছে তারা বলবো যে হুজুর মনে হয় সবগুলাকে অনেক সমর্থন করে গেলেন। তো সুতরাং আপনার সাথে তো অনেক ভিন্ন মত আছে আমার এখানে, আর ভিন্ন মত প্রকাশ করার জন্য আপনি যে এইটা আমার সুযোগই মনে হয় না। সেটা হলো, দেখেন, একমুখী শিক্ষা ব্যবস্থা প্রাথমিক থেকে নিয়ে মাধ্যমিক স্তর পর্যন্ত, এটার জন্য আমাদের অনেকেই এটা চায়। আচ্ছা ভাই, দিনী শিক্ষাটা তো একেবারে দিনী, যে একজন মানুষ তার জীবনের গতি কি, আমি কোত্থেকে এসেছি, কোথায় যাব, আমার গন্তব্য স্থল কোথায়, এই সম্পর্কে সঠিক ধারণা নেওয়া, এই শিক্ষাটা তো আরো জরুরি, স্পেশালাইজড আলাদা, যেমন ডাক্তার, সবাইকে ইঞ্জিনিয়ার, দিতে হবে। প্রত্যেকটি এখন আলাদা আলাদা। আরেকটা জিনিস বলেন, আপনি এইটা মনে করেন না যে সব জায়গায় ইঞ্জিনিয়ারে দিয়ে আপনি অপারেশন করাইবেন, হ্যাঁ, আপনার শরীরের অপারেশন করার জন্য দেশের সেরা প্রত্যেকটা আলাদা আলাদা ইঞ্জিনিয়ার ডাকবেন। শিক্ষা, তাহলে আমি দিনী শিক্ষা গ্রহণ করতেছি, আপনারা যেহেতু কেউই ওইদিকে যান না, সুতরাং আমরা দিনী শিক্ষাটাকে আমরা বেশি প্রাধান্য দিয়া আমাদেরকে চলতে হইতেছে। আর আপনারা যদি সমাল তালে আসতেন যে আমি দিন শিক্ষা করে তারপরে ইনশাল্লাহ এসএসসির পরের থেকে, হ্যাঁ, আমি কেউ ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার হব, কেউ হব রোবট আপনি বানাবেন, এবং প্রাথমিক, আমি চাই কি শিক্ষা ব্যবস্থাটা এমন হওয়া, প্রাথমিক শিক্ষাটা এমন হওয়া দরকার যে মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু কাঙ্ক্ষিত কোয়ালিটি হচ্ছে না। আপনার শিক্ষিত মানুষে বড় বড় চুর হচ্ছে কেন? কারণ তার শিক্ষার মধ্যে সেই জিনিসটা, তার কলমের কুচায় আপনি 5 টাকা চুরি করছে, মোবাইলে দৌড় দিছে, তাকে তো আপনি মাইরে রক্তাক্ত করে একবারে হাসপাতালে পাঠিয়ে দিলেন, পরে শোনা গেল লোকটা মারা গেছে, অথচ সে 5,000 টাকা 10,000 টাকার একটা মোবাইলের জন্য জান দিয়ে দিল, কিন্তু শত শত কোটি টাকা যারা নিয়ে গেল তাদেরকে তো কিছুই করতে পারেন না। এই যে শিক্ষিত চুর, হ্যাঁ, সেটা তো কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের থেকে তারা এই শিক্ষা গ্রহণ করছে, তার শিক্ষা তো তাকে ভালো মানুষ করে নাই। যাই হোক, সেটা ওই যে উনি যে শিক্ষার ব্যাপারে আলোচনা করছেন আজিজ ভাই, আমি ধন্যবাদ জানাই ওনাকে, কিন্তু আমার মনে হয় এটা অনেকটা খানিকটা বড় একটা আলোচনা, এটার ভালো খারাপ অনেক দিক আছে। আপনি যেটা বললেন জামাতের আকীদা কওমি মাদ্রাসার মধ্যে ঢুকে যাবে, দেখেন আমাদের মুরব্বী উলামা একরাম যারা আছে সবসময় তারা জাতির কল্যাণ, আমাদের মাদ্রাসায় যারা পড়তে আসে তাদের কল্যাণ নিয়ে অবশ্যই তারা ভাবে, তারা কোন পথে কোনো সমস্যা হচ্ছে কিনা সেই সমস্যাটা চিহ্নিত করেন বা চিহ্নিত করতে সমর্থ হন, তারা সেটা নিয়ে ভাবতেই পারে। হ্যাঁ, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মানে সম্পূর্ণ সব কথায় যে আমাকে একমত পোষণ করতে হবে, কারণ এখানে যে কয়টা দল এখানে জামাতের সাথে একটা সমঝোতার মধ্যে ছিল, সেই সমঝোতার কারণে আমাদের আকীদা নষ্ট হয়ে যাবে, আবার এতে আমাদের ছাত্রদের আকীদা নষ্ট হয়ে যাবে, এইটা হয়তো আমি ব্যক্তিগতভাবে তেমনিভাবে আমি মনে করি না। কিন্তু এইটা ঠিক আছে, উলামা একরাম যে যার সাথে যার মিলজুল বেশি, ভালোবাসা তৈরি হবে, তার ভালোবাসা কিছুটা কিন্তু আমার মধ্যে আসবে, সেই ধরনের ধারণা করাটা আমাদের মুরব্বীদের, এটাকে আমি নাকচ করে দিই না, বরং এটাকে আমরা শ্রদ্ধার সাথে গ্রহণ করি, কারণ তারা আমাদের ভালো চান এবং আমাদের ভবিষ্যৎ বংশধরদের ভালো চান, এবং
মওদুদির সাথে যে আপনি যেটা বললেন যে মৌলানা মওদুদি সাহেব তার কিছু লিখিত বই খেলাফত মুলুকিয়ত বা সাহাবাদের সমালোচনা, এগুলো তো এইটাও কিন্তু অনেক বড় একটা সাবজেক্ট। ওনারাও বলেন যে আমরা সাহাবাদের সমালোচনা করি না, হ্যাঁ, অথবা বলেন যে মৌলানা মওদুদি যে বিভিন্ন উদ্ধৃতি দিয়ে যে সমস্ত লেখছেন সেগুলা কোনো না কোনো ইতিহাসের বইয়ের উদ্ধৃতিতে উনি বলছেন এইটা ওনারা সাহাবায়। কিন্তু আমাদের আপনি জানেন যে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি আমাদের দেশের একজন মহা বড় একজন পণ্ডিত আলেম ছিলেন, হ্যাঁ, উনি তো দুনিয়াতে বিদায় নিয়ে গেছেন, লালবাগ মাদ্রাসায় ছিলেন। তো উনি কিন্তু সেইটাকে ভুল সংশোধন একটা বইয়ে উনি লিখে গেছেন যে জামাত ইসলামী তাদেরকে এই ভুলের কারণে উনি তাদেরকে সংশোধনের জন্য এটা করছেন। তো এখন জামাত কতটুক সংশোধন হয়েছে বা জামাতের সেইটার পরীক্ষা নেওয়ার সুযোগ তো আর আমার হয়নি। ভুল সংশোধন যেই যেই জায়গার মধ্যে ভুল করছে এটাকে উনি চিহ্নিত করে করে সেটা সংশোধনের করছেন। এবং সাহাবা একরাম সম্পর্কে তো কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন আমিনু কামা আমানান নাস, যে সাহাবারা যেমন ঈমান এনেছে তাদের ঈমানের যেই অবস্থান ছিল সেই ধরনের ঈমান কিন্তু মডেল, আমাদেরকে সেই ধরনের ঈমান আনার কথা। সুতরাং সাহাবা একরামের ব্যাপারে যদি কোনো সমালোচনা করতে পারে না, এখন জামাত যারা করে তারাও কিন্তু স্বীকার করে না যে আমরা সাহাবাদেরকে সমালোচনা করি। তো সুতরাং এই সমস্ত কারণে আমাদের উলামা একরাম ভিন্নভাবে জামাত থেকে কওমি মাদ্রাসাকে একটু পৃথক রাখা এবং তাদের সাথে সেই ধরনের না হওয়া, এটার তারা চিন্তা করেন সবসময়। এটা আমি মনে করি এই জাতির কল্যাণের জন্য সেটা করেন। আবার রাজনৈতিকভাবে দেশে মনে করেন জাতীয় সংসদে আমাদের কোনো প্রতিনিধিত্ব থাকবে না, এটা মনে করছেন যে আমরা এই কৌশলে থাকলে হয়তো জাতীয় সংসদে আমাদের একটা প্রতিনিধিত্ব থাকবে, আমাদের বক্তব্য আমরা যেমন নাকি মাঠে ময়দানে দিতে পারি, জাতীয় সংসদেও আমাদের বক্তব্য উপস্থাপনা করার একটা সুযোগ হবে। সেই জন্য এই জোটের মধ্যে আকীদাগত দিককে কোনো রকমের লক্ষ্য এখানে হয় নাই, হ্যাঁ, সাধারণ একটা সমঝোতার ভিত্তিতে ওনারা গেছেন। তো এটা মনে করি না, ওনাদের জায়গায় ওনারা যে বক্তব্য রেখেছেন সেটাকে আমি সঠিক মনে করি। আর আমরা আমাদের জায়গায় যে সমঝোতা করে আমরা নির্বাচন করেছি এটাকেও আমি সাময়িকভাবে ওই সময়কার জন্য আমরা এটাকে সঠিকই মনে করছি। হেফাজত কি চায় আসলে? আমরা দেখলাম যে 7টি রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল, কিন্তু হেফাজত ইসলাম রাজনৈতিক কোনো সংগঠন নয়। এই নিবন্ধিত 7 রাজনৈতিক দলের কে সঙ্গে নিয়ে হেফাজতের আসলে উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কি, সামনে দেখেন হেফাজত কি চায়? হেফাজত তো একটা নাম, কিন্তু এই নামটাকে ধারণ করি তো আমরা সবাই মিলে, তাই না? হেফাজতে ইসলাম যখন এই নামটা আসে, আমাদের মৌলানা আহমদ শফির রহমাতুল্লাহ আলাই যিনি হেফাজতের সর্বপ্রথম আমির ছিলেন, তে হেফাজত সবসময় চায়। হেফাজত কি চায় যদি বলেন, হেফাজত চায় এই দেশের মানুষ এবং দিন এবং ইসলামের উপরে যাতে কোনো আঘাত না আসে, এটা হেফাজত চায়। কোনো ধরনের কোনোভাবে যাতে ইসলাম ক্ষতিগ্রস্ত না হয়, এটা দেশের বেশিরভাগ মানুষই চায়। না, বেশিরভাগ মানুষই চায় না। বেশিরভাগ অনেক মানুষই তো আমাদের ক্ষতি করে। শুনেন, হেফাজতে ইসলাম যখন 2013-তে হেফাজতে ইসলাম যখন প্রথমে শাপলা চত্বরে লং মার্চ ডাকলো, সারা দেশ থেকে যে লং মার্চ হলো 6 এপ্রিল, তো হেফাজত কি চাচ্ছিল আর এই দেশের কিছু কুলাঙ্গাররা কি চাইছিল, যে নাস্তিক ব্লগাররা, আপনারা জানেন যে হেফাজতে ইসলামের ঢাকামুখী হওয়া, হেফাজত 2010-এ হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু ঢাকা আসলো কবে থেকে? ঢাকা কিন্তু আসছে যখন শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে মানে আব্দুল কাদের মোল্লার ব্যাপারে ফাঁসির মানে যাবজ্জীবনের রায় যখন আসলো, তখন এই গণজাগরণ মঞ্চ শুরু করে ওই রায়কে উল্টায় দেওয়ার জন্য গণজাগরণ মঞ্চ তৈরি করলো। এইটার পৃষ্ঠপোষকতা করলো সরকার, এবং সরকার এখানে মেলা জমায়া তাদেরকে সকাল বিকাল খাওয়ায়া এখানে সারা রাত্র জাগায়া রাখছে, স্লোগান যে ওরে ফাঁসি দিতে হবে। তো ফাঁসির রায়
এইখানে যে বিভিন্ন ব্লকে যারা লেখালেখি করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একজনে লিখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানে নাউজুবিল্লাহ মুহা আহাম্মক হইল মুহাম্মদ, নাউজুবিল্লাহ। এই তো তৎকালীন পত্রপত্রিকা দেখবেন, হ্যাঁ, এক ব্লকে লিখে মহা আহাম্মক, এই জন্য মুহাম্মদ। মানে আরো অনেকগুলো আপনার সময় কুলাবেন, আমি অনেক আমি বলতে পারবো অনেক। এই জন্য দেখা গেছে যে এই সমস্ত ব্লগারদের বিরুদ্ধে এবং ইসলাম এবং বিভিন্ন নারী পুরুষের অবাধ মিলামেশার বিভিন্ন কারণ, যেগুলো অবাধ মিলামেশা বলতে আপনার সাথে এনে বসতে পারবো না এটা না, আমি বলছি যে অবাধ মিলামেশা যেটা না হয় সব কিছুর জন্য ইসলামকে অক্ষুণ্ণ রাখার জন্য সেই দাবিতে 13 দফা নিয়ে কিন্তু 6 তারিখে এপ্রিলের 6 তারিখে মহাসমাবেশ মানে লং মার্চ ঢাকামুখী, মানে এই শাহবাগের এই সমস্ত কারণে। যাই হোক, পরবর্তী সময় কাদের মোল্লাকে ফাঁসির রায় তারা আদায় করতে পারছে। এটা ছিল সরকারের সাজানো একটা মঞ্চ, সরকারি সেই মঞ্চকে সে সাজাইছে, পৃষ্ঠপোষকতা করছে। সুতরাং আপনি যদি বলেন হেফাজত কি চায়, তাহলে এটার এক প্রশ্নের উত্তর আপনি যে দিকে লক্ষ্য করে বলছেন, আমি শুধু এটা বলি না, হেফাজত চায় না, লক্ষ্য না, আপনি শুধু নষ্ট হইলো যে 7টা দল নিয়ে আপনার লক্ষ্য, কিন্তু আমার লক্ষ্য এই 7টা দল না। হেফাজত চায় এদেশে ইসলামকে কেউ যাতে আঘাত না করতে পারে, কোনো না কোনোভাবে ইসলাম যাতে ক্ষতিগ্রস্ত না হয়, হ্যাঁ, এবং সবে মিলে আমরা এই ইসলামকে রক্ষার কাজে আমরা এগিয়ে আসব, এইটাই কিন্তু হেফাজত চায় আমি মনে করি। জি, আমাকে শেষ করতেছে এখানে, আমি আজিজ ভাইয়ের বক্তব্য নিতে পারছি না, সময় শেষ আমাকে বলছে যে শেষ করতে হবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।